নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দমদমের একটা অফিসের মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কানে হেডফোনটা অবশ্যই পরে নিও। গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন নিলয় সেনগুপ্ত দাদা, দমদম থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম নিলয়, আমার বাড়ি দমদম। 2016-এ আমার সাথে কিছু এরম ঘটনা ঘটে যেটা তোমরা শুনলেও অবাক হবে। সেই ঘটনাই আজকে বলবো। 2016-এ আমি জাস্ট এইচএসটা পাস করি। এইচএস পাস করার পর এদিক ওদিক জব খুঁজছিলাম নানান রকম জব পোর্টালে। যাই হোক, দমদমে একটা জবের খোঁজ পাই, আমার এক দাদা দেয়। অফিসটা দেখতে কিন্তু খুব সুন্দর, 2টো ফ্লোর আছে অফিসে। ফার্স্ট ফ্লোরেই কাজ টাজ হয়। কাজটা কীরকম ছিল যে যারা বাইক নেয়, পার্সোনাল লোন নেয়, তাদের ইএমআই কালেকশন করতে হতো আমাদের ফোনের মাধ্যমে। যাই হোক, প্রথমে আমার অফিসটা কিন্তু খুব সুন্দর লাগে। সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়া করার জায়গা, আর জল টল ভরতে গেলে সেকেন্ড ফ্লোরে যেতে হয়। কিন্তু অফিসের আমার খুব অবাক একটা জিনিস লাগে, সব কাজ ফার্স্ট ফ্লোরে হয় কিন্তু সেকেন্ড ফ্লোরটা যথেষ্ট বড়। ওখানে শুধু খাওয়া দাওয়া, জল টল ভরতে যাওয়া এগুলোই হয়। আর যারা হাউসকিপিংয়ে ছিল ওদের দেখে না আমি একটু অবাক হতাম। সকালবেলা ওরা 10টার মধ্যে আসতো, 12টায় বেরিয়ে যেত, 4টে আসতো, 6টায় বেরিয়ে যেত। 6টার পরে আর কেউ থাকতো না। আমাদের অফিস 7:30 অবধি চলতো। যাই হোক, আর না আরেকটা জিনিস বলে দিই, আমি দেখতাম অফিসে নতুন নতুন এমপ্লয়ি আসছে আর 1 মাস কাজ করে ছেড়ে দিচ্ছে। তাদের সাথে কীও সমস্যা হচ্ছে আমি জানি না। হ্যাঁ, আমি যখন 2-3 মাস ওখানে কাজ করি আমার কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু আমি নতুন কিছু এমপ্লয়ীদের মুখে, আর হাউসকিপার যারাও কিন্তু 1-2 মাস কাজ করে ছেড়ে দিত আবার নতুন আসতো, তাদের মুখে আমি শুনেছি সেকেন্ড ফ্লোরটা নাকি ভালো না। তো বলে দিই, সেকেন্ড ফ্লোরে আমরা খালি দুপুরবেলা আর ওই সন্ধ্যাবেলা জল টল আনতে যেতাম। সেকেন্ড ফ্লোরে একটা রুম ছিল যেটা কিন্তু লক করা, আর রুমের মানে দরজাটার উপরে লেখা রয়েছে যে দরজাটা খুলতে না কোনোভাবে, দরজাটায় তালা দেওয়া। তো অত কিছু খেয়াল হতো না। তো একদিন ঠিক ওই দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে নিচে এসছি, একটা মেয়ে ছেলে, ঠিক আছে, হাউসকিপিংয়ে বলছে, আমি শুনছি, উনি বলছে যে উনি নাকি মানে যেদিন ঘটনাটা আমার মানে বলছে উনি, তার আগের দিন উনি নাকি এসছিলেন ওপরে 6টার সময় ওপরটা পরিষ্কার করতে। এসে উনি শোনে যে দরজাটা বন্ধ থাকে, সেই দরজার ভেতর দিয়ে কেউ বলছে, দরজাটা খোল, দরজাটা খোল, কে বাইরে, দরজাটা খোল, আমি আর কতদিন বন্দি থাকবো, দরজাটা খোল। আর না প্রচণ্ড জোরে দরজায় বাড়ি মারছে ভেতর থেকে। উনি নাকি ভয় পেয়ে নিচে চলে এসছে। এবার উনি যাদের আরও যে হাউসকিপিং এর লোকজন ছিল না তাদের বলছিল। তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম, শুনেছি। আমি আবার ইয়ার্কি মেরে বললাম যে গল্প বানানোর আর জায়গা পাচ্ছ না নাকি, ভয় পাওয়াচ্ছ। হাউসকিপিংয়ের যারা ছিল, যাদেরকে উনি গল্পটা বলছিল, তারাও তাকে নিয়ে হাসাঠাট্টা করে। যাই হোক, সেদিনও সেরকম কিছু মনে হয়নি। এইবার ওই 2016-ই জুন মাসের কোনো একটা তারিখ হবে, আমরা নিচে কাজ টাজ করছি, মান্থ এন্ড ছিল, 25 কি 26 তারিখ। আমাদের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম কুহেলি। মেয়েটা ওপরে 6:30টার সময় জল আনতে যায়। ও জল আনতে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, ও আর ফিরছে না, ঠিক আছে। তো এবার দেখো, ওখানে কোনো ওয়াশরুম নেই যে ও ওয়াশরুমে গেছে বা কিছু। তো আমরাও নিজেদের মতো কাজ করছি, আমাদেরও না মনে অতটা সন্দেহ হয়নি। তো যে অফিসটার মালিক ছিলেন উনি 7টার দিকে এসে সবাইকে বলছে যে তাড়াতাড়ি কাজ করে বাড়ি চলে যেতে। তারপর ওনার হঠাৎ করে খেয়াল হয় আমরা সবাই আছি, শুধু একজন নেই, কুহেলি। উনি জিজ্ঞেস করাতে আমরা বলি ওপরে জল আনতে গেছিলো, এখনও ফেরেনি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। উনি তো খুব বকাবকি করে আমাদের। তো যাই হোক, আমরা 3-4 জন মিলে ওপরে যাই। ওপরে গিয়ে যেটা দেখি, মানে ওই জিনিসটা যদি কোনো নরম হার্টের কেউ দেখে না, মানে হার্ট ফেল করে দেবে। আমরা ওপরে গেলাম,
যে রুমটা অলওয়েজ বন্ধ থাকে, ওই রুমের দরজাটা খোলা, আর রুমটার ভেতরটা না পুরো অন্ধকার, একটা পচা গন্ধ বেরাচ্ছে। আমরা তাড়াতাড়ি স্যারকে ডাকি, আমরা কিন্তু রুমে আগে ঢুকি না। স্যার দৌড়ে আসে ওপরে, মোটামুটি লাইট ফাইট জ্বালি আমরা ভেতরটায় যাই। ওই রুমটা ভেতরের মধ্যে একটা আলমারি ছিল, একটা খাট ছিল পুরনো, আর না কয়েকটা বেঞ্চ ছিল, আর রুমটা দিয়ে খুব পচা একটা গন্ধ মারছে, মনে হচ্ছে কেউ মরে গেছে, এরকম গন্ধ। তো যাই হোক, আমরা যাই, গিয়ে দেখি রুমের ভেতরে কুহেলি ওই রুমের একটা কোনায় গিয়ে পুরো চুল ফুল এলোমেলো করে সামনের দিকে করে পুরো একদম জড়সড় হয়ে না বসে আছে। আর না ও একটা ভাষায় কথা বলছে, ভাষাটা শুনে স্প্যানিশ মনে হচ্ছে, ওরকম কিছু একটা বলছে। আর না বিড়বিড় বিড়বিড় করছে, আর নিচের হাত মুঠো করে মাটিতে বাড়ি দিচ্ছে। তো স্যার ওকে দুবার ডাকে, কোহেলি কোহেলি কী হয়েছে তোমার? স্যার ডাকার পরেও যখন কুহেলি কোনো সাড়া দেয় না, তখন স্যার গিয়ে কুহেলির হাত দুটো ধরে কুহেলিকে তুলতে যায়। সেই টাইমটা কুহেলি যেইভাবে নিজের চুলটা একদম ঝাটকান দেয় আর চোখগুলো লাল, স্যারের গলাটা ধরে, মানে স্যার হচ্ছে প্রায় তোমার 6 ফুটের ওপরে, ঠিক আছে, ওনাকে ধরে এমন জোরে একটা ধাক্কা দেয়, স্যার একদম ছিটকে গিয়ে দেয়ালে পড়ে। আর না ও প্রচণ্ড চিৎকার করছে আর গোঙাচ্ছে, হুম হুম হুম, আর কন্টিনিউয়াসলি নিজের মানে নখগুলোকে মাটিতে ঘষছে আর জিভ দিয়ে মাটি চাটছে। আমি ওই দৃশ্যটা দেখে বিশ্বাস করবে না, আমার মানে এখনও আমার গায়ে কাটা দিচ্ছে। ওই দৃশ্যটা এত ভয়ঙ্কর, আর না পুরো ঘরটা নিমিষের মধ্যে ঠান্ডা হয়ে গেল। কয়েকজন আরও 2-1জন মেয়ে ছিল, সে তো একদম চিৎকার করে ওঠে ওর ওই রূপ দেখে। তো স্যার কোনো রকম এই জিনিসটাকে ছড়াতে চায় না, তো কোনো রকম স্যার বললো তোমরা নিচে যাও। সেদিন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় স্যার। তো ওনার পরে শুনি কুহেলির মা বাবা এসে কুহেলিকে নিয়ে যায়। তো পরের দিন অফিস ছুটি ছিল, তার পরের দিন আমরা যখন অফিস জয়েন করি, স্যার আমাদেরকে বোঝায় ওর নাকি নার্ভের রোগ ছিল। তো যাই হোক, হতেও পারে। এইবার আমরা কাজ টাজ করছি, আমরা দেখি কয়েকজন মানে কি বলবো, ওঝা টাইপের লোক আমাদের অফিসে ঢোকে। স্যার আমাদেরকে বলে যে যার মতো কাজ করো, কেউ ওপরে আসবে না এখন। তো স্যার ওনাদেরকে ওপরে নিয়ে যায়। মেন ছিল ওই দরজাটা যে খুলে গেছিলো, ওটা বন্ধ করানোর জন্য। তো ওপরে যায়, প্রায় 25-20 মিনিট আমরা খালি শুনতে পাই ওরা কিছু মন্ত্রতন্ত্র পড়ছে। এবার নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে রুমটার ভেতরে কী আছে, কুহেলির কি আদৌ নার্ভের রোগ ছিল নাকি। যাই হোক, 20-25 মিনিট পরে না প্রচণ্ড জোরে একটা চিৎকার আসে ওপর থেকে। যেহেতু আমাদের ওপরে যেতে না করেছে, আমরা সিঁড়ি থেকে উকিঝুঁকি মারছিলাম, আমরা দেখি যে 3-4 জন ওঝার মতো লোক ওপরে গেছিলেন। ওদের মধ্যে একজন পুরো মাথা ফাটা, গল গল করে রক্ত পড়ছে, ওনার রক্ত একদম গা ভেসে যাচ্ছে। স্যার কোনো রকম দৌড়ে এনে ওনাকে হসপিটাল নিয়ে যায়, আর আমাদেরকে বলে যে তোমরা 7টা বাজলে বাড়ি চলে যাবে। তো আমরা বসে রয়েছি, ঠিক ওপরে 2nd ফ্লোরে 6টার সময় প্রচণ্ড পায়ের শব্দ, কিন্তু ওপরে কিন্তু আদৌ কেউ নেই, মনে হচ্ছে কেউ ওপরে লাফাচ্ছে। আর না একটা বিড়বিড় করে কেউ কিছু বলছে, আর কেউ একটা সিটি মারছে। তো আমরা তো প্রথমে ভয় পেয়ে যাই। তো আমাদের মধ্যে একটা ছেলে ছিল অভিমন্যু বলে, ও উঠে বলে কি আমি জল আনতে যাচ্ছি। আমরা ওকে অনেকবার না করি, কারণ স্যার বলে গেছিলো যে নিচে যে জল আছে ওইটা দিয়েই খেতে, কিন্তু নিচের জলটা শেষ হয়ে গেছিলো। ও পাকামি করে আমাদের কথা না শুনে ওপরে যায়। সেম রিপিট জিনিস আবার ঘটে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, ও আর ওপর থেকে নামছে না। যেহেতু স্যার স্ট্রিক্টলি না করেছিল, আমরাও ওপরে যেতে ভয় পাচ্ছি, আবার ও আসছে না, ওকে নিয়েও চিন্তা হচ্ছে। কোনো রকম আমি ভাবলাম যে যা হবে হবে, স্যার চাকরি থেকে তাড়িয়ে দেবে, যা করবে করবে। আমি আগে ফোন লাগাই, আমি স্যারকে ডিরেক্ট ফোন লাগাই যে এই হয়েছে স্যার, আপনি আসুন। খুব চিল্লায় আমার উপর। যাই হোক, উনি ফেরার পরে স্যার দৌড়েও পড়ে যায়। হাতে একটা মাদুলি টাইপ কিছু ছিল, ওপরে যায়। আমরা ওপরে গিয়ে দেখি আমাদের বন্ধু অভিমন্যু গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। ওর চোখগুলো একদম ফেটে বেরিয়ে আসছে, জিভটা বেরিয়ে রয়েছে, আর ও ঝুলছে, আর ওর সারা শরীরে কেউ মনে হচ্ছে নখ দিয়ে চিরে দিয়েছে। ও
ওর বাড়ির লোক এসে স্যারের নামে তো কেস করতে যায়, অনেক কিছু এই নিয়ে ঝামেলা হয়। দেন আমাদের অফিসটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিন্তু আমাদের সাথে রিপিটেডলি কিছু ঘটনা ঘটতে থাকে। আমরা স্বপ্নে, সবাই, শুধু আমি না, আমাদের যে কটা গ্রুপের ছেলেমেয়ে ছিল সবাই নাকি স্বপ্নে দেখি আমরা কখনো গলায় দড়ি দিচ্ছি, কেউ আমাদের খুন করছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, এগুলো আমরা স্বপ্ন দেখি। তো যাই হোক, আমরা একদিন সবাই মিলে, যে আমাদের গ্রুপ ছিল, এটা আলোচনা করছিলাম। আমরা বলি যে আমরা একটা জায়গায় যাব। একটা বন্ধু ছিল আমাদের, সে আমাদের বলে যে একটা পুরোহিত টাইপ লোক আছে, উনি হয়তো আমাদের ঠিক করে দেবে। যাই হোক, আমরা সবাই এক জায়গায় হই, আমাদের বাবা মাও এক জায়গায় হয়। মিটিং করে আমরা ওনার কাছে যাই। উনি আমাদের দেখে বলে যে রুমটা সবসময় বন্ধ ছিল, সেই রুমে কেউ একটা সুইসাইড করেছে। কিসের জন্য করেছে, কি কারণ, অত কিছু বলেনি। জাস্ট বলেছে ওখানে কেউ সুইসাইড করেছে, যে করেছে তার মনে খুব রাগ ছিল। এবার ও আমাদের সবাইকে রুম খোলার পরে দেখেছে, আমাদের ছাড়বে না। তো আমাদের বাবা মা রিকোয়েস্ট করে ওনাকে একটা ইয়েতে আনে, যে আমাদেরকে বাঁচানোর জন্য। উনি আমাদের হাতে একটা করে মাদুলি দেয়, আর না, উনি আমাদেরকে বন্ধন করিয়ে দেয়। আর উনি বলে যে তোমরা এখন রাস্তা দিয়ে যাবে, কোথা দিয়ে, ফাঁকা জায়গা দিয়ে, পেছনে কেউ ডাকলে কোনোদিন ঘুরে তাকাবে না। তো যাই হোক, আমরা না এরমভাবে চলছিলাম। তো গল্পটা এখানেই শেষ না, কারণ টুইস্ট এখনও বাকি আছে। আমরা কিছুদিন পরে শুনি ওই যে অফিসের মালিক, যে স্যার ছিলেন, উনি সুইসাইড করে মারা গেছে। তার কিছুদিন পরে শুনি ওনার বউ সুইসাইড করে মারা গেছে। তারপরে শুনি ওনার যে শেষ, মানে ওনার মা ছিলেন, উনিও মারা গেছে। এখন ওই বাড়িটা, ওই অফিসটা পুরো ভূতের অফিস বলে মানা হয়। মানে আশেপাশের লোক অনেক কান্নার আওয়াজ শোনে ওই অফিস থেকে, ওই জন্য ওই অফিসটাকে পুরোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল গল্প। অফিসটার নাম বললাম না বা লোকেশনটা বললাম না, অনেকেই ব্যাপারটা জানে। আমি এই অফিসেই কাজ করতাম। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও তোমার বন্ধুদের। তো বলি, ভাবো তুমি একটা অফিসে চাকরি করছো, সেই অফিসে একটা রুম রয়েছে, এটা সবসময় বন্ধ। হঠাৎ করে রুমটা খুলে গেল, আর কিছু নেগেটিভ জিনিস তোমাদের সাথে ঘটছে, কিরম লাগবে? যদি গল্পটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের শেয়ার করে ভয় পাইয়ে দাও। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানিও দাদার গল্প কিরম লাগলো। আজকের জন্য এইটুকু। দেখা হবে আবার কোনো গল্পের সাথে, আবার কোনো নতুন ভয়ের সাথে। ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।